এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি স্নিগ্ধা। শুরু করব এক্সপ্রেস অনলাইন। শুরুতেই নজর রাখবো সিঙ্গুরের দিকে। সিঙ্গুর জমি আন্দোলন ঘিরে ফের উত্তাল রাজনীতি। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সিঙ্গুর জমি আন্দোলন রক্ষা পরিচালন কমিটির সদস্য ও বিক্ষুব্ধ তৃণমূল নেতা দুধ কুমার ধারা। এই মুহূর্তে রয়েছে আমাদের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি, আমাদের সঙ্গে কথা বলবো তার সাথে। কি বলবেন বিপ্লব দা এই নিয়ে? একদম, তোমাকে প্রথমেই বলি যে আজকে রাজ্য রাজনীতির একটা উতাল পাতাল অবস্থা গতকাল থেকেই আমরা দেখছি, সেটা নিয়ে আমরা পরে আসব। আজকে হঠাৎ করে আমরা একটু মোড় দর্শকদের ঘোরাতে চাই। দর্শক যা দেখছেন, এবার একটা উল্টো ছবি আপনাদের দেখাই। যে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের হাত ধরে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন, সিঙ্গুর তার অন্যতম। তুমি জানো, কলকাতার হয়তো তোমার জানার কথাও নয়, সেই সময় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন কলকাতায় অনশনে বসেছিলেন সিঙ্গুরের 3 ফসলি জমি, 4 ফসলি জমি, 5 ফসলি জমির উপর নাকি সেখানে শিল্প হচ্ছিল। সেই সময় যারা তার সঙ্গে সিঙ্গুর আন্দোলনে ওতপ্রোতভাবে যারা জড়িয়েছিল তারা আজকে কিভাবে অদ্ভুতভাবে আজকে তারা কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসছে। কারণ তোমরা জানো যে দর্শককেও আমি আজকে এখান থেকে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা জানেন যে সিঙ্গুরের বর্তমান অবস্থা কি? যদি না জেনে থাকেন, আজকের এই অনুষ্ঠানটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এটাও আমি জানতে চাইব যে আপনাদের মতামতটাও আপনারা জানাতে পারেন আজকে বাংলার রাজ্য রাজনীতির ক্ষেত্রে কি অবস্থানে রয়েছে, সেটা আপনারা আপনাদের মতবাদ, যে কোনো মতবাদ আপনারা প্রকাশ করতেই পারেন। প্রয়োজন যদি মনে করেন নাম গোপন করেও কথা বলতে পারেন, কোনো আশ্বাস নেই। যেটা আমার কথা হচ্ছে, সিঙ্গুর আন্দোলনকে সামনে রেখে একটা বড় ধরনের কিন্তু বিপর্যয় এসেছিল বামফ্রন্ট সরকারের। সেক্ষেত্রে সিঙ্গুরের জমি আন্দোলন ঘিরে সেই সময় প্রথম সারিতে যারা ছিলেন, আজকে তারা অনেকেই বাধ্য হয়ে গেছেন। বাধ্য মিনস তারা আজ রাজনীতির আগিনায় নেই। কারণ এটা আমার মুখের কথা নয়। এই মুখের কথাটা কাদের? এই মুখের কথাটা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা একটা সময় এই কৃষি জমি আন্দোলনের সঙ্গে ছিল। আমরা মনে হয় তোমাকে আমি একটা পরিষ্কার কথা বলি, এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমে আমরা একটু প্রতিবেদনটা দেখার চেষ্টা করব। যদি আমাদের হুগলি জেলার যে সিঙ্গুর আন্দোলনের প্রতিবেদনটা একটু দেখার চেষ্টা করব। সিঙ্গুর জমি আন্দোলন ঘিরে ফের উত্তাল রাজনীতি। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সিঙ্গুর জমি আন্দোলন রক্ষা পরিচালন কমিটির সদস্য ও বিক্ষুব্ধ তৃণমূল নেতা দুধ কুমার ধারা। তার দাবি, দল ও সরকারকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। এখন 70% জমি বন্ধা হয়ে পড়ে রয়েছে, অথচ সরকারকে জানানো হচ্ছে 51% জমিতে চাষ হচ্ছে। 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী সিঙ্গুর সফরের আগেই এই অভিযোগে তীব্র চাঞ্চল্য। সিঙ্গুর যে নাম একসময় আন্দোলনের প্রতীক ছিল, আজ সেই সিঙ্গুরেই বিস্ফোরক অভিযোগ শাসক দলের অন্দরে। সিঙ্গুর জমি আন্দোলন রক্ষা পরিচালন কমিটির সদস্য দুধ কুমার ধারার অভিযোগ, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না দল ও সরকারকে ভুল বোঝাচ্ছে। মন্ত্রী সাহেব এখানকার বলছেন 91%, আমি বলছি কারণ এই জমির সব চরিত্র আমার জানা। এখানে 30%-র বেশি জমি চাষ হচ্ছে না,
হচ্ছে না, হচ্ছে না। তাহলে কি মন্ত্রী মিথ্যে কথা বলছে? অবশ্যই মিথ্যে কথা বলছেন। ওই তো বললাম, একটা সময় এখানে যখন জমি অধিগ্রহণ হয়েছিল, বামফ্রন্টের এখানকার ছোট বড় নেতা, যদিও সেও ওই আজকের যিনি মানে মন্ত্রী, তিনি একটা সময় বামফ্রন্টের সদস্য ছিলেন, সিপিএমের সদস্য ছিলেন, এটা আমরা জানি। তো সেটা কোনো অসুবিধে কিছু নেই, যে কোনো দলের সদস্য হতে পারেন। তারা কি বলেছিল না, এই হাজার এলাকা জমিতে লক্ষ্মী পুজোর ধান হয় না, একটা হ্যান্ডবিল ছাড়া হয়েছিল, তার বিরুদ্ধেই তো আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আজকে আমরা বলছি 30% জমি চাষযোগ্য হচ্ছে, এটা সিঙ্গুরের সব মানুষ জানে, একটা মানুষ জানে না এটা নয়, কিন্তু প্রতিবাদ করার মানুষ কম। কিন্তু আমরা সেটাকে প্রতিবাদ করে বলছি, এখনও বলছি 30%-র বেশি জমি চাষ হচ্ছে না, 91 নয়। তাই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে যা যা করার আমরা করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী আসছেন, তার কাছে আমরা এই তথ্য তুলে দেবো আমাদের কমিটির পক্ষ থেকে। তিনি সুরাহা যদি করলে আমরা লাভবান হব, যেমন আমরা তার প্রতি কৃতজ্ঞও থাকব। দলকে ভুল বোঝাচ্ছে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। দুধকুমার ধারার দাবি 2023 সালে পরিকল্পিতভাবে পুরনো তৃণমূল কর্মীদের সরিয়ে দেওয়া হয়। আরও অভিযোগ করেন, দলকে ব্ল্যাকমেল করে নিজের স্ত্রীকে বিধায়ক করলেন। তার স্ত্রী কখনোই জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারী। দেখুন, আমি 20টা বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেনি, 2003 সাল থেকে সদস্য। হঠাৎই আমার রাজনীতিতে আসা, আমার কাজ ছিল মূলত সমাজসেবা। তো সেটা করতে করতে আমি এখানে এসেছিলাম। 20টা বছর ধরে এই দলের সঙ্গে ছিলাম, ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছি। তাই আজকে আমরা বাধ্য, আজকে যিনি সামান্য একটা কারখানার শ্রমিক থেকে আজকে মন্ত্রী হয়ে এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে নিজের স্ত্রীকে পর্যন্ত এমএলএ বানিয়ে দিলেন, আমাদের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করে, তার সঙ্গে দল আমি করব না, সেটা আমরা দলকেও জানিয়েছি। ঠিক আছে। আর যে ব্যাপারটা হচ্ছে, সময় তো বলতে পারে না কে কোথায় যাবে। আমার বয়স এই মাত্র এখনও 52 বছর হয়নি, তাই এখনও রাজনীতি করার অনেক টাইম রয়েছে। তবে আমি দেখব আগে প্রধানমন্ত্রী তিনি সিঙ্গুরের জন্য সত্যিই কিছু করছেন কিনা। জমির বাস্তব চিত্র নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। এখনো 70% জমি বন্ধা পড়ে আছে, শ্মশানের মতো নিস্তব্ধতা, অথচ বলা হচ্ছে 91% জমিতে চাষ হচ্ছে। এটা মিথ্যাচার। এই অভিযোগের প্রতিবাদে তৈরি হয়েছে সিঙ্গুর বন্ধা জমি কমিটি। 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী সিঙ্গুর সফরের আগেই নতুন করে দাবি তুলছেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর কাছে আমরা যে কমিটি তৈরি করেছি, সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি, অর্থাৎ এখানে 30% জমি চাষযোগ্য হয়েছে, এখনও 70% জমি চাষযোগ্য হয়নি বা ব্যবহারযোগ্য হয়নি। তা ব্যবহার বলতে আমরা এটাই বোঝাচ্ছি, যেখানে চাষ করা যাবে সেখানে চাষ, যেখানে চাষ করা যাবে না সেখানে শিল্প। এটা আমাদের করতে হবে। অর্থাৎ এই বন্ধা জমিকে আজকে আমাদেরকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আমরা 1.5 বছর ধরে অভিযোগ জানাচ্ছি যে আমাদের এটা করতে হবে, যে সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। এখানকার স্থানীয় বিধায়ক যিনি আন্দোলনকে পাথেয় করে যিনি আজকে মন্ত্রী হয়েছেন, কৃষকের সঙ্গে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে তিনি বলছেন নাকি 91% জমি চাষ হচ্ছে। তাই তার মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা কিন্তু এখানকার যারা কৃষক, আমরা সেখানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেও যেটা আমরা পাইনি, আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এটাই বলবো বা তার কাছে আমাদের এটাই বার্তা থাকবে, এই 700 একর জমি যতটা চাষযোগ্য করা যাবে করে দিয়ে বাকিটাতে যদি এখানে শিল্প স্থাপন করা হয় আমরা সকলে স্বাগত জানাবো। এবং সিঙ্গুরের কৃষক সমাজ, সিঙ্গুরের সাধারণ মানুষ, সিঙ্গুরের মেহনতি মানুষ, তারা কিন্তু এটাই চাইছে, বন্ধা জমি নয়, এটাকে ব্যবহারযোগ্য করা হোক, এটাই আমাদের দাবি। 18 তারিখ কি সিঙ্গুরের যে জমি আন্দোলনের অন্যতম নেতা দুধকুমার ধারা, তাকে কি দেখা যাবে প্রধানমন্ত্রীর সভায়? দেখুন, প্রধানমন্ত্রী তিনি আমাদেরও প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। মাটি মাফিয়া, জমি লুট ও কন্ট্রাক্টরদের সঙ্গে যোগসাযোগের অভিযোগও উঠছে। কিছু মাফিয়া ও কন্ট্রাক্টরদের হাতেই বিধায়ক পরিচালিত হচ্ছেন, এমন অভিযোগ করছেন দুধকুমার বাবু। সবশেষে প্রধানমন্ত্রীকে সিঙ্গুরের বন্ধা জমির ইস্যুতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন দুধকুমার ধারা। এখন প্রশ্ন, এই অভিযোগের জবাবে কি বলবেন শাসক দলের নেতৃত্ব? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আচ্ছা বিপ্লব দা, ন্যানো কেন গেল?
ন্যানো থাকলে কি তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতো পশ্চিমবঙ্গে, বাংলায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতো? না, ন্যানো কেন গেল, হ্যাঁ এটা তোমার বয়সে তোমার প্রশ্নটা ঠিকই। ন্যানো গেল হচ্ছে আজকে যিনি মুখ্যমন্ত্রী সেই সময় এই যে কৃষক যারা আজকে এখানে বাইট রাখলো, যারা আজকে বক্তৃতা দিল ক্যামেরার সামনে, তারা কি বলল যে তারা সেই সময় 3 ফসলি জমি উপর তারা শিল্প করতে চায়নি, তারা শিল্প চেয়েছিল। আজকের ওদের আজকে তুমি যে ছবিটা দেখছো এটা একটা ভোল বদলের ছবি। সেই সময় তারা রাজ্যের আজকের মুখ্যমন্ত্রীকে তারা সেই সময় সাথ দিয়েছিল আন্দোলনে। বিষয় কী ছিল না, কতগুলো যুক্তি ছিল। সেই সময় সিপিএমও তার ক্ষমতা দেখাতে, বামফ্রন্ট তার ক্ষমতা দেখাতে গিয়ে এই বিপর্যয়টা হয়েছিল, এটা মানতে হবে। বিষয়টা ছিল যে যতটা জমি টাটারা চেয়েছিল সেই জমিটা দিতে গিয়ে কৃষকদের সব জমি, ধরো কারো কাছে 10 বিঘা জমি আছে তো তার 10 বিঘা জমি নেওয়া হচ্ছে। এরা বলেছিল না, তোমরা আমাদের থেকে 5 বিঘা জমি নাও, বাকি 5 বিঘা কৃষককে ফিরিয়ে দাও। কারণ এই জমিগুলো ব্যবহারের যোগ্য। কৃষক একদম যদি জমি হারা হয়ে যায় তাহলে তা চলবে কি করে। তারপরের কথা, তারা চাকরির কোনো নিশ্চয়তা দেয়নি, তারা কিন্তু চাকরির কোনো নিশ্চয়তা দেয়নি যে চাকরি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে, তারা সেটাও মেনে নিয়েছিল যে চাকরি যখন হবে না তখন ঠিক আছে দেখা যাক, যদি চাকরি না হয় তাহলে কারো না কারো তো চাকরি হবে। কিন্তু কৃষকদের দাবি ছিল, তাদের দাবি ছিল যে যাদের 10 বিঘা জমি তাদের থেকে 5 বিঘা নেও, পুরোটা জমি কৃষকদের থেকে নিতে না করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদল কৃষক বেঁকে বসেছিল, এরা তখন এই প্রতিবেদন দিয়েছিল। কিন্তু সেই জায়গায় জমি অধিগ্রহণ হয় এক প্রকার জোর করেও। কারণ অদ্ভুত একটা ব্যাপার হয় যখন কোথাও শিল্প হয়, তুমি যদি মনে করো দুর্গাপুরে আজকে একদম প্রান্তিক জায়গায় একটা শিল্প কারখানা তৈরি হবে, তুমি দেখবে ওই প্রান্তিক জায়গায় যদি কারো জমি থাকে, জমি মাফিয়ারা গিয়ে ওই জমিটাকে নিয়ে নেবে কম দামে, নিয়ে সেই জমিটা কিন্তু আবার বেশি দামে বিক্রি করবে শিল্পের কাছে। এক্ষেত্রেও যে তা হয়নি তা না, বেশ কিছু জমি মাফিয়ারা তারা জমি নিয়েছেন, বামফ্রন্ট সরকারের নাম করে ভয় দেখিয়ে কৃষকদের থেকে জমি নিয়েছে, ভয় দেখিয়েছে। যারা সেই সময় আন্দোলন করেছে বাধা দিয়েছে তাদের জমি আটকে গেছে। সেখানে ন্যানো কারখানা শিল্প হয়েছিল, শিল্প হওয়ার পর সেখানে যখন ফ্যাক্টরি হলো, ন্যানো কারখানার কাজ শুরু হবে এমন টাইমে এই আন্দোলনের জেরে পুরোটাই বন্ধ হয়ে গেল। টাটা আস্তে আস্তে তার সমস্ত পাত্তারি গুটাতে বাধ্য হলো। আজকে টাটা চলে যান, তুমি বলে টাটা থাকলে, ন্যানো কারখানা থাকলে। কিছুদিন আগে তৃণমূলের এক মুখপত্র বলতে লজ্জা করে আর কি ওনাকে আমার, তিনি মুখপত্র উনি বলছেন ওই তো টাটার হাল হলো, ন্যানো তো বন্ধ হয়ে গেল, তাতে কি, গুজরাটে গিয়ে ন্যানো তো বন্ধ হয়ে গেছে। আরে ন্যানো বন্ধ হয়ে গেলে ফ্যাক্টরিটা বন্ধ হয় না, সেখানে অন্য আরেকটি কারখানা, মানে পাশাপাশি সেখানে অন্য কোনো শিল্প তো তৈরি হতো, অন্য কোনো গাড়ির কাজও তো হতো। প্রথম কথা হচ্ছে আজকে যদি টাটার ফ্যাক্টরি থাকতো তার পাশাপাশি অনেকগুলো অনুসারী শিল্প আসতো। ধরো একটা ফ্যাক্টরি হলে, বড় ফ্যাক্টরি হলে তার পাশে ছোট 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 তার অনুসারী বিভিন্ন ফ্যাক্টরিগুলো তৈরি হয়। তাহলে কি ওই জায়গাটা ছোট ছোট জমিগুলো আস্তে আস্তে আশেপাশের জমিগুলো, রাস্তার ধারে জমিগুলো শিল্প হবে বলে সেখানে অধিগ্রহণ করতো এবং ছোটোখাটো শিল্প হতো। তাহলে কি হতো, অনেকগুলো শিল্প, ছোট অনুসারী শিল্পগুলো আসতো, তাহলে অনুসারী শিল্প পুরো একটা শিল্পাঞ্চল তৈরি হতো, তাহলে মানুষের রুজি রোজগার হতো। তুমি সেই সময় কত ভ্যান তৈরি হয়েছে তুমি ভাবতে পারো, এই মোটর ভ্যান যেগুলো দেওয়া হয় এইগুলো ওই সময় সিঙ্গুরে সবচেয়ে বেশি তৈরি হয়েছে। তার মানে তারা বলছে নাট বল্টুর কারখানাও তৈরি হতো অনুসারী শিল্প হিসাবে। কিন্তু যেটা হচ্ছে এই বাংলা বড় হতভাগ্য, বাংলার কপালে কাল নেমে এসছে ওই সিঙ্গুর থেকে। আর সেই সিঙ্গুরে নামার ফলে সিঙ্গুরের কি পেল, জমি যখন কোর্টের অর্ডার অনুযায়ী টাটা ছেড়ে দেওয়ার পরে কোর্টের অর্ডার যখন ওই জমি যখন ফিরিয়ে দেওয়া হলো, চাষিদের কাছে ফিরিয়ে দেওয়া হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় শস্য দানা ছিটিয়ে দিয়েছিল। তো সেই শস্য দানার মধ্যে 30% জমির মধ্যে হয়তো পালং শাক, পিরিং শাক এইসব হচ্ছে, শস্য হচ্ছে, কিন্তু 70% জমি তো হয় না। কিন্তু সরকার বলছে, বিধায়ক বলছে যে 91% জমিতে নাকি চাষ হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে হুগলি থেকে আমাদের প্রতিনিধি অমিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে এই যে খবরটা তোমার হাত ধরে, মানে
প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে, তার আগেই তো একটা বোম ফেটে গেল বলা যেতেই পারে, কি বলবে তুমি? একদমই যেরকমটা তুমি বলছিলে, প্রধানমন্ত্রী আসার আগেই বোম ফেটেছে। কারণ 2006 সাল থেকে এই সিঙ্গুর আন্দোলন নিয়ে তোলপাড়, রাজ্য রাজনীতি তোলপাড় হওয়ার পর রাজ্য রাজনীতির পালাবদল পর্যন্ত ঘটে এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু তারপরেও সিঙ্গুরের চিত্র কিন্তু বদলায়নি। সিঙ্গুরের জমি ফেরত দেবেন বলেছিলেন মমতা ব্যানার্জি, সেই জমি তো ফেরত পেয়েছে, কিন্তু সেই জমিতে এখন আর চাষ হয় না। সেই জমির অধিকাংশটাই এখন চাষ হয় না, এমনটাই অভিযোগ করছেন সেই সময়কার কৃষি জমি আন্দোলনের যে নেতা ছিলেন দুধকুমার মণ্ডল ধারা, তিনি সেই অভিযোগ করছেন। দুধকুমার ধারা কিন্তু প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে ছিল এবং তৃণমূল ক্ষমতায় আসবার পর তিনি তৃণমূল পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন, তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পর্যন্ত ছিলেন। তারপরে তাকে সরে আসতে হয়। তার অভিযোগ যে তিনি দুর্নীতির সঙ্গে আপোষ করেননি, যার কারণেই তাকে দলে এক কোণে ফেলে দেওয়া হয়। এবং তার পরবর্তীকালে একাধিক অভিযোগ তিনি করেছেন। গঙ্গার পাশ দিয়ে এই গঙ্গা নদীতে বহু জল বয়ে গেছে, কিন্তু সেই চিত্রের কোনো পরিবর্তন হয়নি। সিঙ্গুরেই পড়ে রয়েছে। এবার প্রধানমন্ত্রী আগামী 18 জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আসতে চলেছেন। সেই অপেক্ষাতে রয়েছেন সেখানকার কৃষক এবং এই কৃষি জমি আন্দোলনের যে সমস্ত নেতারা, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেদিনকে সেই সভায় যোগদান করতে মানে ইচ্ছা প্রকাশ করেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি বিজেপিতে যোগদান করবে? আমরা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা করেছিলাম দুধকুমার মণ্ডলকে। দুধকুমার মণ্ডল কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে যে যদি সিঙ্গুরের পথ পরিবর্তন হয়, প্রধানমন্ত্রীর হাত ধরে তারা বিজেপিতে যোগদান করতে পারে। না, দুধকুমার ধারা বলছেন তাহলে তারা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু রাজ্যে যদি এই সরকার থাকে, তাহলে সেক্ষেত্রে তো রাজ্য সরকার সিঙ্গুরের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। কারণ রাজ্য সরকার বলছে যে 91% জমিতে চাষ হচ্ছে, আবার সেই চাষের জমিতে হবে, কি বলবে তুমি? তুমি যে এরকমটা বলছিলে 91% জমিতে চাষ হয়েছে, যে প্রশ্ন সেই প্রশ্নও আমরা করেছিলাম। সেই সময় কিন্তু দুধকুমার দ্বারা স্পষ্টত জানিয়ে দেয় যে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মিথ্যাচার করছে, সরকারকে ভুল বোঝাচ্ছে, মুখ্যমন্ত্রীকে ভুল বোঝাচ্ছে। এখানে ওই 91% জমিতে নয়, শুধুমাত্র 30% জমিতে চাষ হচ্ছে, বাকি চড়া 70% জমি গঙ্গা হিসাবে পড়ে রয়েছে। মানে শ্মশানের ছবি হয়ে গেছে। না, আজকে একদম এমনটা অভিযোগ করছে। তাহলে কি বলা যেতে পারে 18 তারিখের পর একটা বড় পালাবদল হতে চলেছে সিঙ্গুরের বুকে? দেখো, সিঙ্গুরের পালাবদল হবে কি রাজ্যে পালাবদল হবে এ তো ভবিষ্যৎ কথা বলবে। তবে সিঙ্গুরের পথ পরিবর্তনের জন্য তৎকালীন অনিচ্ছুক কৃষক, কৃষি জমি আন্দোলন রক্ষায় যারা সক্রিয় ভূমিকা নিয়েছিল, সেই সমস্ত কৃষকদের কিন্তু একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর সভায় দেখা যেতে পারে, এমনটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দুধকুমার ধারার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। তাহলে প্রত্যাশা, সিঙ্গুরের মানুষ বিগত সরকার দুটো সরকার দেখেছে, সেই দুটো সরকার থেকে তাদের প্রাপ্য কিন্তু একমাত্র বেচারাম পান্নার মতো একটি রত্ন এবং তার স্ত্রী, এছাড়া প্রাপ্য কিছু নেই। মানে দুটো বিধায়ক পেয়েছে, দুটো মন্ত্রী পাওয়া গেছে। এছাড়া যদি বলা যায় তাহলে সিঙ্গুরের ভাগ্যে সেভাবে কৃষকদের ভাগ্যে কিছুই জোটেনি। দেখো, বারবার তুমি যে এই প্রশ্নটা করছিলে, বিধায়ক পেয়েছে, মন্ত্রী পেয়েছে, সেটা তো অন্যান্য সময়ও পাওয়া যেতে পারছে, কিন্তু এই সিঙ্গুরকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতির পালাবদল একদম। সেই সময় সিঙ্গুরকে বহুবার ব্যবহার করা হয়েছে তাপসী মালিকের বাবা কে, তাপসী মালিককে ব্যবহার করা হয়েছে মাতঙ্গিনী বুড়ি বলে যিনি পরিচিত। মমতা ব্যানার্জি সিঙ্গুরে আসলেই যার সঙ্গে গলা মিলিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেলে ছবিতে দেখা গেছে, তারা কিন্তু তাদের কোনো রকম পরিবর্তন হয়নি। এবং সর্বোপরি সিঙ্গুরের কৃষকদের যে জমি আন্দোলন, সেই জমি কিন্তু ফেরত পায়নি। ফলে তারা কিন্তু এখনো পুষছে এবং
সবচাইতে বড় বিষয় আমরা কথা বলেছিলাম যখন দুধকুমার ধারার সঙ্গে, তিনি কিন্তু বারবার স্পষ্টত এখন স্বীকার করছেন যে তারা চাইছেন যে কিছু জমি বন্ধা যেগুলো পড়ে রয়েছে কোনোভাবেই কিছু করা যাবে না, সেখানে শিল্প হোক, আগামী প্রজন্মের জন্য তারা শিল্প চাইছে এখন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। একদম দেখো, একদম পরিষ্কার একটা কথা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তার মানে এটা বলাই যায় যে সিঙ্গুর যে আন্দোলন ঘিরে রাজ্যের পালাবদল হলো, তাহলে আরেকটা স্বপ্ন তো হতে পারে সিঙ্গুর আবার যখন আন্দোলনের মুখ ঘোরাচ্ছে। কারণ এটা তো ঠিক, যে বন্ধা জমি কৃষক দিয়েছিল সে বন্ধা জমি থেকে তার কোনো চাষ হচ্ছে না, 70% চাষ হচ্ছে না। এটা একদম যার হাতের তালুর উপরে এই অঞ্চল, তিনি হচ্ছেন দুধকুমার। তিনি যখন বলছেন 70%, বেচারামবাবু তার গদি রাখতে হয়তো তাকে বলতে হচ্ছে 91%, কিন্তু বাস্তব ছবিটা আজকেও আমরা যে ছবিটা আজকে আমরা দেখলাম, যখন ছবিটা দেখলাম তখন দেখতে পারলাম একদম শূন্য ছবি বলতে গেলে। সেখানে চাষ হবার মতো কোনো অবস্থাই দেখতে পারলাম না। সেই এই যে বন্ধা জমি, কৃষকের জমি পড়ে রইল, সেখানে চাষ হচ্ছে না, আদতে শিল্পও হলো না, আদতে তো লস হলো কার? লস হলো কৃষকের, লাভ হলো কার? একদল স্বার্থান্বেষী মানুষ রাজনৈতিক পতাকা হাত ধরে তারা তাদের স্বার্থ চরিতার্থ করলো। কিন্তু যে জমিকে কেন্দ্র করে আন্দোলন, যে জমিকে কেন্দ্র করে বেঁচে থাকা, সেই মানুষগুলো কিন্তু আজকে বাধ্য হয়ে গেল। তাই কোথাও আবার গিয়ে সিঙ্গুরের কৃষকরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে, যখন এটা তো তাদের কাছে একটা বড় প্রাপ্তি। সিঙ্গুরে যখন প্রধানমন্ত্রী আসছে তখন তো একটা প্রত্যাশাই করা যায় এটাই যে যদি সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসে তাহলে কি হুগলি জেলার সিঙ্গুরের চিত্রটা বদলাবে? না, দেখো, প্রধানমন্ত্রী আসলেন, প্রধানমন্ত্রীর কাছে এদের প্রস্তাব থাকবে। যেটা বলছেন দুধকুমাররা বলছেন যে তাদের প্রস্তাব থাকবে যে এই বন্ধা জমিতে শিল্প হোক। তারা শিল্প চায়, কৃষির সঙ্গে শিল্পও চায়। তারা শিল্প চায় না, এটা শিল্প, একটা শিল্প হলে তার পাশে অনেকগুলো শিল্প হবে, এটা তারা প্রত্যাশা করে, এটা তারা জানে। এবং তারা দীর্ঘ এই 15 বছর ধরে তারা কিন্তু এই অভিজ্ঞতাটা দেখেছে, 15 বছরে দেখেছে এই 70% বন্ধা জমি থেকে তারা কিছু পায়নি, বরং তাদের গেছে। সুতরাং পরিযায়ী শ্রমিক হয়ে লাভ নেই, পরিযায়ী কৃষক হয়ে লাভ নেই। আগামী দিনে বেঁচে থাকতে গেলে ওই বন্ধা জমিতেই নতুন করে শিল্পের স্বপ্ন দেখছে সিঙ্গুরের কৃষকরা। আমরা প্রত্যাশা করতেই পারি 18 তারিখ হয়তো প্রধানমন্ত্রীর কাছে এদের বার্তা যদি পৌঁছাতে পারে, তাহলে কি হবে সেটা অবশ্য সময় বলবে। আর আমরা অবশ্য সেই খবরের দিকে থাকবো, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়, তাই তো। আমরা পরবর্তী খবরে যাব, নজর রাখবো পরবর্তী খবর দিকে। মকর সংক্রান্তির পূর্ণাস্থানের আগে বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনা লগ্নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো কপিলমুনির আশ্রম চত্বর। শুক্রবার ভোর 5টা নাগাদ আচমকায় আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন 2 নম্বর রোডের অস্থায়ী হোগলার চাউনিগুলোতে। হ্যাঁ, আমার মনে হয় তুমি গঙ্গাসাগরে যদি যাও, প্রথম থেকে গঙ্গাসাগরের একটা ছবিটা একদম আলাদা। যেখানে যে ছাউনিগুলো তৈরি হয় না, অস্থায়ী ছাউনিগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু খুব মানে এই শীতের সময়, মানে আমি বলছি শীত না, যে কোনো সময় অত্যন্ত মানে বিপদসংকুল বলা যায়। আগুন লাগলে তুরন্ত চারদিকে ছড়িয়ে পড়বে। আমার মনে হয় আগে প্রতিবেদনটা দেখি, তারপর আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলি, তাহলে বিষয়টা হয়তো পরিষ্কার হয়ে যাবে। মকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগে এই বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনা লগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কপিলমুনির আশ্রম চত্বর। শুক্রবার ভোর 5টা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন 2 নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলিতে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়, যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ণার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি
হওয়া মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপে ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে। স্থানীয় বাসিন্দাদের প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেয় দমকল ও পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গাসাগর বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থকারী আধিকারিকরা। ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে এবং আগুনের প্রকৃতি উৎস কি তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পারে। তবে মেলা শুরুর মুখে এমন ঘটনায় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ 24 পরগনা। আমরা দেখলাম প্রতিবেদনটি। একদম, যদি দেখো দক্ষিণ চব্বিশ পরগনা আজকে সত্যি 8 তারিখের এর শুভ উদ্বোধন হলো, আর ঠিক তার পরদিন সকালবেলা এরকম একটা মর্মান্তিক ভয়ঙ্কর ছবি দেখতে হবে এটা আমরা ভাবিনি। তবে যাই হোক, একাধিক ছাউনি পুড়ে ছাই হয়ে একদম গেল। একদম আমরা আমাদের যদি কোনোভাবে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারি, সার্বিক রিপোর্টটাও তার থেকে একটু জানা যাবে। রেবতী, শুনতে পাচ্ছ? এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। একটু যদি আজ এই গঙ্গাসাগর অনেক প্রত্যাশার, বহু মানুষ কালকে এসেছিল, এবং এই ঘটনা সার্বিক রিপোর্টটা তোমার কাছে কি আছে একটু জানাও। দেখো, তোমাকে বলে রাখি যে গঙ্গাসাগর মেলা 8ই জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার জন্য দুদিন পেছানো হলো, অর্থাৎ 10ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুভ উদ্বোধন হবে। তার আগেই কিন্তু সমস্ত দোকানপাট ইতিমধ্যেই কিন্তু রবরবে হয়ে চলছে, কারণ গঙ্গাসাগর মেলার উদ্বোধনের আগেই থেকেই মানুষ যাতায়াত করছে এবং দোকানপাট প্রচুর হয়েছে। কিন্তু ইতিমধ্যে অস্থায়ী যে সমস্ত হোগলার ছাউনিগুলো আছে, অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে যে সমস্ত সাংবাদিক বা অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টের লোকজন আসবে, তাদের জন্য প্রচুর অস্থায়ী ঘরের নির্মাণ করা হয়েছে। ওই অস্থায়ী ঘরগুলি হোগলা দিয়ে তৈরি, অর্থাৎ বাঁশ এবং হোগলা জাতীয় একটি দিয়ে পাতা দিয়ে তৈরি। সেই পাতাতে আজ হঠাৎ ভোর 5টা থেকেই কিন্তু লেলিহীন শিকা দেখতে পায় গ্রামের বাসিন্দারা বা মেলার বাসিন্দারা। হঠাৎ করে লেলিহীন শিকা দেখে তারা হঠাৎ ছুটে যায় এবং তারা জল দিয়ে নেমানোর চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে যেহেতু হাওয়া প্রচন্ড থাকে, যেহেতু এই মেলাটি নদীর পাশেই একবারে কপিলমুনি আশ্রম, তাই হাওয়াটা খুব জোর ছিল, তাই চারিদিকে ছড়িয়ে যায়। পরবর্তীকালে গ্রামবাসীরা কিন্তু জল দিয়ে ছাড়ানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরবর্তীকালে প্রশাসনের তৎপরতায় এবং তাদের সহযোগিতায় বাহিনীকে খবর দেওয়া হয় এবং সেখানে কয়েকটি দমকল বাহিনী এসে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যে জেলার প্রশাসনের সমস্ত আধিকারিকরা এসে তারা খতিয়ে দেখছে কিন্তু কি কারণে এই আগুনটা লাগলো, কিভাবে লাগলো। তবে অনুমান করা যাচ্ছে যে শর্ট সার্কিট নালে গ্যাস সিলিন্ডার বার্স্ট হয়েছে বলেই অনুমান করা যাচ্ছে। বিপ্লব দা, একদম, যেটা এই ঘটনার পরে ক্ষয়ক্ষতি আমি কি এখনো হয়তো সেভাবে জানা যাবে না, কিন্তু কতটা আতঙ্কিত যারা তীর্থযাত্রী ছিলেন তারা? দেখো, ক্ষয়ক্ষতি বলতে মানুষের কোনো ক্ষতি হয়নি, তবে আশেপাশে থাকা যে দোকানগুলি এবং যে সমস্ত ঘরগুলি পুড়ে গেছে সেই ঘরগুলির খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এলাকা যে সমস্ত দোকানদার বাসীরা আছে তারা আতঙ্কের মধ্যে আছে, কারণ হঠাৎ পাশাপাশি প্রচুর দোকান আর প্রচুর পুণ্যার্থী, তাদের যদি নিরাপত্তা ঠিকভাবে না থাকে তাহলে তাদের বিপদ হতে পারতো। এক্ষেত্রে কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য সব জায়গায় কিন্তু দমকলের বাহিনীর প্রস্তুত রাখা ছিল। সেই কারণে ফোন করার সঙ্গে সঙ্গে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা চলে আসে ঘটনাস্থলে। তবে আতঙ্ক রয়েছে, কারণ এই এত বড় মেলা তো, এত পুণ্যার্থী, তাই আতঙ্কের মধ্যে রয়েছে। এরকম বিপদ যদি আবার হয় মেলা চলাকালীন, তাহলে অনেকটা সমস্যার মুখে পড়বে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে বা মেলাবাসীরা। না, যেটা হচ্ছে গঙ্গাসাগর, যেভাবে গঙ্গাসাগর মেলার যে রাস্তা ব্যারিকেড তৈরি করা, যেভাবে ব্যারিকেড করা হয়েছে, মানুষের জন্য ব্যারিকেড করা হয়েছে, সেখানে সব জায়গায় কি সহজভাবে দমকলের গাড়ি যেতে পারবে এরকম ব্যবস্থা রাখা হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, যে জায়গাটি ব্যারিকেড করা হয়েছে রাস্তার এক সাইডে, অর্থাৎ মানুষ যাওয়ার মতন করে একটা ব্যারিকেড করা হয়েছে, আর রাস্তার অপর সাইডে রাখা হয়েছে, সেখানে পুরোপুরি গাড়ি যাতায়াত করবে, অর্থাৎ 4 চাকা গাড়ি অনায়াসে যাতায়াত করতে পারবে। সেক্ষেত্রে দমকলের বাহিনী থেকে আরম্ভ করে সমস্ত 4 চাকা বা অন্যান্য যে সমস্ত গাড়িরা আছে অনায়াসেই তারা ভিতরে প্রবেশ করতে পারবে, সেরকম ব্যবস্থা করে রাখা হয়েছে। সেক্ষেত্রে দমকল বাহিনী যাওয়ার কোনো অসুবিধা হয়নি। আর আশা করছি পরবর্তীকালে যে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স
থেকে আরম্ভ করে বা কোনো অস্থায়ী ডাক্তার বা হসপিটাল যে মোতায়েন করা হয়েছে, কোনো গুরুতর আহত হলে তাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাস্তা পরিষ্কার রাখা হয়েছে এবং সেই রাস্তার জন্য সব জায়গায় কিন্তু সমস্ত ভালো ব্যবস্থা করাও রাখা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। তাহলে এটা তো বলাই যেতে পারে রেবতী যে দমকলের ঠিকমতো পরিকাঠামো ছিল বলেই এই আগুন পুরো মেলাকে গ্রাস করতে পারলো না, কারণ মেলা যা কিছু তৈরি হচ্ছে সব তো অস্থায়ী জিনিসপত্র দিয়ে, যেগুলো ভীষণ দাহ্য। তাহলে সেক্ষেত্রে দমকলের ভূমিকার জন্যই অনেকটা ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচা গেছে বলে বলা যেতেই পারে। ভয়ঙ্কর আকার ধারণ করতে পারতো। দেখো, এটা যেমন সত্যি যে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারতো, তবে ইতিমধ্যে কোনো দোকানে আগুন লাগেনি। অস্থায়ী যে ঘরগুলো, সেই দোকানে সেই ঘরগুলোই লেগেছে, যেই কারণে ঘরের মধ্যে কিছুই ছিল না, শুধু বাঁশ আর ওই হোগলার পাতা ছাড়া আর কিছুই ছিল না। যদি এটা কোনো দোকানের মধ্যে লাগতো হয়তো প্রচুর ক্ষয়ক্ষতির সৃষ্টি হতো। তার ফলে কিন্তু যে সমস্ত মানুষগুলো অন্য জায়গা থেকে দোকানের এত সরঞ্জাম এত টাকা খরচা করে তারা সমুদ্র নদী পেরিয়ে এই জায়গায় এসে তাদের কিন্তু অনেকটা লসের মুখে পড়তে হতো। সেক্ষেত্রে আতঙ্কে রয়েছে, তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে দমকল বাহিনীদেরকে একটু কাছাকাছি থাকার ব্যবস্থা করেছেন, যাতে পরবর্তীকালে এরকম বিপদ হলে তারা বিপদ তাড়াতাড়ি তারা দ্রুত উদ্ধার পৌঁছাতে করতে পারে পারে। এবং তারা তো এই ঘটনার পর তাহলে তো বলতে পারি প্রশাসন অনেক সচেতন হয়েছে। বঙ্কিমবাবু কি বললেন এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে? দেখো, বঙ্গীবাবু যেটা জানিয়েছেন যে এটা কিভাবে লেগেছে তারা তো তদন্ত করে খতিয়ে দেখছে বা কি কারণে লেগেছে। তবে এটুকু জানিয়েছেন যেহেতু মেলা চলছে, তো তাই তারা সমস্ত রকমের প্রশাসনিক ব্যবস্থা রেখেছেন, তাই কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। একদম যে ছবিটা আমরা দেখলাম, তোমাকে বলছিলাম না যে মেলা, এই যে মেলা কেন্দ্রগুলোতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগরের মেলাগুলোতে হোগলা গাছের পাতা যেগুলো হয়, হোগলা গাছের পাতা খুব পাতলা এবং খুব দ্রুত ধরে যায়। এই হোগলা গাছের পাতা দিয়ে খুব সুন্দর এবং সেটা ভালো করে বুনে এই অস্থায়ী সেগুলো তৈরি করা, যেটা রেবতী বলছিল যে সাংবাদিকদের বিশেষ থাকার জায়গা, সাংবাদিক বিভিন্ন লোক যারা আসবেন, যেখানে তাদের বসার জায়গায় অস্থায়ী বসার জায়গা করা হয়েছিল, সেই জায়গাগুলো। সবচেয়ে বড় কথা যেটা তোমাকে বলি, সেটা কিন্তু বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচা গেছে। দুর্ঘটনা একটা ঘটেছে, এটা ঠিক, এর থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই আগুনের, আপনাদের পরিষ্কার বলি, বঙ্গোপসাগরে যে সমস্ত মেলা কাঠামো তৈরি হয়েছে সেগুলো তো আর কেউ ইট দিয়ে তৈরি করেনি, সেগুলো তৈরি হয়েছে হয় প্লাস্টিক দিয়ে, নয় প্লাইউড দিয়ে, নয় ত্রিপাল দিয়ে। তো সুতরাং সেই দাহ্য বস্তু সেগুলো খুব দ্রুত ছড়িয়ে যায়। এই যে এত মানুষের সমাগম, সেইখানে তাদের থাকার জায়গাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই রকম অস্থায়ী ট্রেন্ড করা হয়েছে। আমি যতবার গেছি দেখেছি খড়ের বিচুলির ছাউনি রয়েছে। এবার তুমি ভাবো যদি একটা থেকে একটা ক্রমাগত একবার ধরা শুরু হতো, তাহলে কিন্তু মানে আগুন যদি দমকল এই সময় গিয়ে সময় মতো গিয়ে যদি দমকল না নেভাতো, মানে যে সময়টা হয়েছে এ তো ভোরবেলার দিকে হয়েছে, তখন মানুষ মোটামুটি এই জায়গার মানুষ এই কারণে, কারণ পুণ্যলোভাতুর মানুষ গেছিল পুণ্য স্থানের জন্য, হয়তো স্থানের জন্য দেখে মানুষ এটা বুঝতে পেরেছে। তবে বড় দুর্ঘটনা থেকে কিন্তু গঙ্গাসাগর বাঁচলো। আর এই বাঁচার জায়গা থেকে একটা কথাই বলবো যে আগামী দিনে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকতে হবে যারা মানে গঙ্গাসাগরে গেছেন, তাদের উপরও কিন্তু অনেক বড় দায়িত্ব রয়েছে। সুতরাং আমরা আশা করতেই পারি প্রশাসন আরও সক্রিয় হবে। প্রশাসনের এখানে কিছু করার নেই, যদি শর্ট সার্কিট থেকে আগুন হয় তার দায় কী করে প্রশাসন নেবে, বা একটা সিলিন্ডার থেকে যদি আগুন ছড়ায় তার দায়। তবে হ্যাঁ, প্রশাসনকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে। দমকল কর্মী, যেটা বললো প্রতিনিধি বললো, দ্রুত দমকল কর্মী পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু যেহেতু হোগলা পাতা দিয়ে তৈরি, তার দ্রুত সেই আগুন চারদিকে ছড়াতে শুরু করেছিল এবং অনেকটাই সেই জায়গায় দাঁড়িয়ে আগুনকে প্রশমিত করা গেছে, আমি এটা বলবো। এটা সবচেয়ে বড় খবর। দক্ষিণ চব্বিশ পরগনার আগামী দিনে জানেন আপনারা সংক্রান্তি পর্যন্ত এই মেলা চলবে এবং এই মেলাকে কেন্দ্র করে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের ভিড় আশা করা হচ্ছে, পুণ্যার্থীর আশা করা হচ্ছে। আর আপনারা বলছেন পুণ্যার্থী আসবে, তো তাতে কি, হ্যাঁ, বাংলায় যদি পুণ্যার্থী আসে তাহলে সেই পুণ্যার্থী আসলে
তারা এখানে আসলে তাদের কিন্তু একটা আমাদের বাংলার অর্থকরী দিক থেকে যদি বলো তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থকরী দিক থেকে ডেভেলপমেন্ট হবে। সবাই বলতে পারে ট্রেনে টিকিট কাটবে, সে তো সেন্ট্রাল গভর্নমেন্টের। এসব কিছু নয়, লোকাল মানুষ যারা টোটো চালায়, যারা ভ্যান চালায়, যারা অটো চালায়, এই যে পাড়াপাড়ের ব্রিজ যেগুলো ফেরিঘাট, সমস্ত দিক থেকে কিন্তু একটা অর্থ আসবে, যে অর্থটা এই মুহূর্তে বাংলায় বিনিয়োগ করবে বাইরের পর্যটকরা। আমাদের গঙ্গাসাগরের মানুষ তো যাবেই, সেই সাথে বাইরের বহু পর্যটক আসবে, যাদের অর্থটাও এখানে কিন্তু ছোট ছোট হলেও সেটাও একটা বড় কাজে, সমাজের একটা বড় কাজে লাগবে। এই সময়টার জন্য বহু মানুষ গঙ্গাসাগরের কাকদ্বীপ অঞ্চলের, গঙ্গাসাগরের অঞ্চলের মানুষ বসে থাকে, তারা অপেক্ষায় বসে থাকে, কেউ দোকান দিয়ে বসে থাকে, নানা রকম সামগ্রিক দোকান দিয়ে। এই এক মাসের রোজগারটাই পুঁথি করে হয়তো তাদের অনেকগুলো মাসের রুজি রোজগারের একটা বড় দিক খুলে যাবে বলে আশা করা যেতেই পারে। তাহলে চোখ অবশ্যই আমাদের থাকবে গঙ্গাসাগরের দিকে। সবাই সুস্থ থাকুক, গঙ্গাসাগরের মানুষ যারা পুণ্যার্থী আছে তারা সুস্থ স্বাভাবিকভাবে আসুন, সুস্থ স্বাভাবিকভাবে আবার তারা ফিরে যান, আমরা সেটাই চাই এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে। তবে আজকে আরও একটা একেবারেই নজর থাকবে গঙ্গাসাগরের দিকে, কিন্তু এবার সব থেকে বড় খবর দিকে নজর রাখবো, যেটা গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত রাজ্য আইপ্যাক। গতকাল থেকে আমাদের রাজধানী দিল্লিতে একটাই খবর উঠে আসছে, ইডির হানা আইপ্যাকে। দেখো, কি বলছে একদম তোমাকে যেটা বলি যে গতকাল থেকে যে ছবিটা বাংলার মানুষ দেখেছে, সেই ছবিটা কাঙ্ক্ষিত নয়, আবার বলবো যে এটাই বাংলার স্বাভাবিক চরিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করে দেখালেন সেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে করে দেখানো সম্ভব না। এটা একটা ব্যতিক্রম প্রয়াস, আমি বলতেই পারি। স্যালুট করবো এখান থেকে দাঁড়িয়ে ওনাকে। কিন্তু আজকে আরও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাল যা হয়েছে ছেড়ে দিন, আর আমি আজকের কথা বলবো, কালকে তো তিনি প্রতিবাদ মিছিল করতে বললেন, রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল হলো, বিকেল 4টে থেকে প্রতিবাদ মিছিল হলো, সড়ক অবরোধ হলো, টায়ার জ্বালিয়ে আমরা দেখলাম বিভিন্ন রাজ্যের সড়কগুলোকে তিরঙ্গা পতাকা সহ, মানে তৃণমূলের সিম্বল সহ তিরঙ্গা পতাকা নিয়ে বিভিন্ন রাজপথ অবরোধ হলো। আর সেই অবরোধে আমরা কাল পর্যন্ত দেখেছি, কিন্তু রাত পোহালে যে ছবিটা আমরা দেখলাম সেটা হচ্ছে দিল্লির ছবি। দিল্লির কি ছবি আমরা দেখলাম, একদম মানে যদি বলেন সকাল সকাল দিল্লিতে 8টার সময় একদম মানে যদি বলেন অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের সামনে 8 জন বিধায়ক, আমার মনে হচ্ছে 8 জন বিধায়ক, মানে আপনাকে যদি বলি বাপি হালদার, মহুয়া মৈত্র, একাধিক এই 8 জন বিধায়ক রয়েছেন, তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কীর্তি আজাদ দুর্গাপুরের, এরা সবাই মিলে সামিল হয়েছিলেন একদম স্বরাষ্ট্র মন্ত্রকের গেটের সামনে। যথারীতি যে কোনো মন্ত্রকের গেটের সামনে থাকলে যেটা করে পুলিশ, তারা যখন সেখানে করছেন 1 ঘন্টা বাদে পুলিশ, আজ থেকে 1 ঘন্টা বাদে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চায় যে আপনারা হয়ে গেছে সরুন, কিন্তু না, সেখান থেকে তারা সরবে না। পুলিশ অনেক অনুনয় বিনয় করে বা তাদের ভদ্রভাবে প্রথমে সরে যেতে বলেন, কিন্তু আজকে চিত্রটা একেবারেই আলাদা ছিল। কিন্তু আজকে যেটা বলছিলেন যে পুলিশ, দেখো পুলিশের কাজ করেছেন, হ্যাঁ, তো পুলিশের কাজ করেছেন, পুলিশ বিক্ষোভকে উঠিয়ে দেবে। বাংলায় যদি কেউ বিক্ষোভ করে, আমরা এর আগে দেখিনি আজকে তৃণমূলের যারা বলছেন নির্লজ্জতার কথা বলছেন, আমি তৃণমূলের যারা বলছেন, শাসক দলের যারা বলছেন, আমরা দেখিনি পুলিশ শিক্ষকদের পেটাতে ওখান থেকে তাড়িয়েছে, শিক্ষা ভবনের ওখান থেকে তাড়িয়েছে, পুলিশ রাস্তায় পেটাতে রাস্তায় শ্যামবাজারে বাসে তুলতে আমরা দেখিনি শিক্ষকদের যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে বেআইনিভাবে আইনত, তাদেরকে তো পুলিশকে পেটাতে দেখিনি, পুলিশ তো পিটিয়ে তুলেছে, তাদের মেরেছে, এমনকি ছেলে পুলিশ মহিলাদের ধরে মেরেছে। তো এটা আমরা এই ছবি দেখেছি, তো এই ছবি দেখতে তো আমরা অভ্যস্ত। যখন বাংলার পুলিশ কখনো শিক্ষককে পেটায়, শিক্ষক পেটাচ্ছে,
তো সেইখানে যখন আমরা দেখছি সাধারণ মানুষ যখন আন্দোলন করছে, ন্যায় রাজ্যিকরের ক্ষেত্রে দেখেছি, সেক্ষেত্রে পুলিশকে দেখেছি রূঢ়ভাবে তাদেরকে ধরে নিয়ে গিয়ে ইসে করতে, ভ্যানে তুলতে আমরা দেখেছি। তো আমরা একাধিকবার বিভিন্ন আন্দোলনের সময় বাংলার মানুষ আন্দোলন করতে গেছেন, তাদেরকে তুলে দিয়েছেন। কিন্তু আজকে যেটা হয়েছে, দিল্লির বুকে গিয়ে আপনি স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে, আমি কারো পক্ষপাত দুষ্ট হয়ে বলছি না, স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে দাঁড়িয়ে আপনি বিক্ষোভ করবেন আর আপনাকে সেখানে দাঁড় করিয়ে জল বাতাসা সব দিয়ে আপনাকে আদর যত্ন করবেন, তা তো নয়। পুলিশের কাজ করেছেন। সেটা নিয়ে যে একটা রাজনৈতিক পারদ তরাতে হবে বাবা, এটা নিয়ে কিছু বলতে হবে, আমি একজন সাংবাদিক হিসেবে বলছি, একজন সাংসদ আমাদেরকে 2 পয়সা সাংবাদিক বলেছেন, তাকে সেখানে দেখলাম। তো কেন তারা সেখানে গেছেন? তাদের সেখানে দাবি শুনে খুব অদ্ভুত। ড্রেক বলছেন আমাদের গায়ে হাত দেবেন না। আচ্ছা, আপনাদের তো গায়ে হাত না দিয়ে আপনাদের বলছে আপনারা সরে যান, চলে যান, আপনাদের 1 ঘন্টায়, মানে সেটা কতক্ষণের ছিল আপনারা তো নির্দিষ্ট করে কিছু জানাননি। কটা পোস্টার নিয়ে গেছেন, আপনাদের এজেন্ডা কী ছিল? এজেন্ডা ছিল একদম, এখান থেকে বলছে আপনাদের এজেন্ডা ছিল যে বেআইনিভাবে ইডি আইপ্যাকের বাড়িতে গিয়েছে এবং তার অফিসে গিয়ে হানা দিয়েছে, লুট করেছে। তৃণমূলের রণকৌশল, 2026-এর রণকৌশল, লুট হয়েছে, তথ্য লোপাট করেছে, নির্বাচনী বিধানসভা কে কোথায় দাঁড়াবে তার, এটা হচ্ছে। আচ্ছা, আপনারা কি ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষকে একদম বোকা সাপটা মনে করেন? আপনার মুখ্যমন্ত্রী যে সবুজ ফাইলটা নিয়ে আসলেন, সাথে একটা হার্ড ডিস্ক, একটা ফোন, আপনি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছিলেন, তা সেখান থেকে যদি ইডি নিয়ে যায় তাহলে আপনি সেখান থেকে কি নিয়ে আসলেন? এই প্রশ্নটা তো বাংলার মানুষ ভাবছে, উনি ইডিকে বলছেন, কিন্তু আদতে তো আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সেখান থেকে ফাইল নিয়ে নিলেন, হার্ড ডিস্ক নিয়ে নিলেন, ফোনটা নিয়ে নিলেন, তাহলে থাকলোটা কি? তারপরেও কিছু ইডি ওখান থেকে নিয়েছে, সেটা কি নিতে পারে? নাম্বার 2, সল্টলেকের অফিসে গাড়িতে যে ফাইলগুলো তোলা হচ্ছিল, পুলিশ যে ফাইলগুলো আমি দেখছিলাম, বগল দাবা করে ফাইলগুলো রাখছিলেন গাড়ির পেছনে, যেটা খুলতেই পড়ে যাবে এরম অবস্থা, রাশি রাশি ডায়েরি, ফাইল, তথ্য যেগুলো রাখলেন ফাইলগুলো, সেই ফাইলগুলো যখন আপনি নিয়ে গেলেন তখন ইডিকে কেন বলেন যে ইডি সেখান থেকে সমস্ত ফাইল লোপাট করে দিয়েছে, তথ্য লোপাট করেছে, চুরি করেছে, হামলা করেছে? তাহলে উনি যখন নিয়ে গেলেন তাহলে তার চুরির কোনো প্রশ্নই আসছে না। তার মানে এই ইস্যুটাকে নিয়ে আপনারা কি করতে চাইছেন, মানে বাংলার মানুষকে কি বোঝাতে চাইছেন, এটা একটা বড় প্রশ্ন। আজকে তোমাকে বলি লিদা, যে আজকে উনি কালকেই ঘোষণা করেছিলেন, আজকে উনি একদম যাদবপুর থেকে হাঁটলেন, দীর্ঘ সময় উনি হাঁটলেন রাসবিহারী রোড, মানে তুমি যদি বলো আনোয়ার শাহ রোড হয়ে তিনি রাসবিহারী পর্যন্ত গেলেন। এই দীর্ঘ রাস্তায় তিনি হাঁটলেন, তারপরে সভা করলেন, সেখান থেকে অমিত শাহ সম্পর্কে 2-4 কথা বললেন, কেন্দ্রে বিজেপি সরকার সঙ্গে। আমরা তো এই কথা জানতে চাইনি, কাজ তো কেউ করেনি, কাজ তো করেছে ইডি। তো আপনি যা কিছু বলার ইডির সঙ্গে বলুন। ভয়ঙ্কর ব্যাপার বলি, আজকের এই সার্বিক ঘটনার কথা তোমাকে এই কারণে বলছি আমি, কারণ অনেকগুলো ঘটনার আজকে যোগসূত্র রয়েছে। দ্বিতীয় যদি যোগসূত্র দেখো, আজকে এই ঘটনার ইডি আজকে কোর্টে গিয়েছিল, আজকে ইডির কোর্টে, কালকেই যদি আজকে হাইকোর্টের সে হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 2 দলের, ইডি এবং সরকারি দলের এত লোক সেখানে ঢুকে গেছিল, বারবার বিচারক বারবার অনুরোধ করা সত্ত্বেও সেই বিচার ফাঁকা করতে পারেননি, যার ফলে সেটাকে স্থগিত দিয়ে 14 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে ইডি কিন্তু আবার করেছেন যে এটাকে দ্রুত করার জন্য উচ্চ বিচারকের কাছে গেছেন, বিচারক মানে আলাদা চেয়েছেন, কিন্তু হয়নি বিষয়টা, কিন্তু সেই 14 তারিখ পর্যন্ত। তাই 14 তারিখ পর্যন্ত কিন্তু তৃণমূল সময় পেল। তা তুমি একটা জিনিস দেখো, আর ঠিক অপর দিকে যখন মমতা ব্যানার্জি কলকাতা শহরতলি উত্তাল করছেন এই ঘটনা নিয়ে, ঠিক তখন প্যারালালি বাংলায় আবার জিতবে বাংলা, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা মালদা থেকে ঠাকুরনগরে আসতে দেখলাম। আজকে ঠাকুরনগরে তিনি পুজো দিলেন, যেটা 2023 সালে তিনি দিতে পারেননি।
তাকে ফিরে আসতে হয়েছিল। আজকে তিনি পুজো দিলেন এবং শুনলাম, এমনও শোনা গেল যে অভিষেক ব্যানার্জি পুজো দেওয়ার সব পরে এই দেখো সেই ছবি দেখো, শান্তনু ঠাকুরের সেই ছবি দেখো। এটা একদম তোমার যদি বলা যায় এই ছবিটা হচ্ছে আমাদের কলকাতার ছবি, এই ছবিটা আমাদের কলকাতার ছবি। যখন মমতা ব্যানার্জি যাদবপুর থেকে হেঁটে যাচ্ছিলেন সেই মিছিলের ছবি। ঠাকুরনগরের যেটা হয় সেইখানে দাঁড়িয়ে তিনি আজকে পুজো দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দেন এবং পুজো দেওয়ার পরে তিনি আমরা দেখতে পাই, সেই ছবিও আমরা দেখতে পাই। কিন্তু যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার পর যে কাজটি শান্তনু ঠাকুর করলেন সেটি অত্যন্ত লজ্জার। তিনি কি করলেন, সেই ঠাকুর মন্দির তিনি গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলেন। এটাও একজন মানুষকে, আমার বক্তব্য এখানে যে ঠাকুর বাড়ি, অর্থাৎ এই যে ঠাকুর বাড়ি যেখানে ধর্ম সম্প্রদায়ের মানুষ, সেই জায়গাটাকে রাজনীতি, সেখানে দাঁড়িয়ে এটা বললেন কি যে আমারও ঠাকুর বাড়িতে আসার অধিকার আছে। হ্যাঁ, অধিকার সবার আছে, কিন্তু রাজনৈতিকরণ কেন করা হচ্ছে, মথুয়া সম্প্রদায়ের মানুষকে কেন ব্যবহার করা হচ্ছে এই জায়গায়? যদি বলে বিজেপি সম্প্রদায়, ধর্ম সম্প্রদায়ের মানুষ, তাহলে সেক্ষেত্রে তো বাদ থাকলো না তৃণমূল। প্রশ্ন অনেকগুলো থাকে। আসলে আমাদের এই প্রশ্নগুলো হয়তো সবার কাছে ভালো লাগবে না, কারণ অনেকের কাছে এই প্রশ্নগুলো মনে হবে যে কারু পক্ষপাত দিচ্ছে। আসলে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন, এই প্রশ্নগুলো বাংলার একদম শিক্ষিত মানুষের প্রশ্ন। এবার বাকিটা ছেড়ে দিলাম, আপনারা কি প্রশ্ন, আপনাদের মনে কি প্রশ্ন আছে আপনারা জানাতে পারেন আমাদের। আজ এখানে অনুষ্ঠান শেষ করবো, তাই তো? হ্যাঁ, আজ আমাদের অনুষ্ঠানে একদম শেষ লোকের অনুষ্ঠানে আর সময় নেই, তাই বাধ্য হয়ে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে আপনাদের একটা কথাই বলবো, এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস অনলাইন এখন এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।